কলেজের মাঠে সকলের সম্মুখে প্রখ্যাত ছাত্রনেতার গালে সজোরে চড় বসিয়ে দিল নিশি। সকলের চোখে আতঙ্ক, তবে নিশি অবিচলিত। রাগে তার গা কাঁপছে, তবে ভয়ের ছিটেটুকুও নেই। কিছুক্ষণ পূর্বের কথা, সে তার বান্ধবীদের সাথে বাড়ি ফেরার জন্য হাঁটছিল। তার মুখে হাসি। এরই মাঝে তাদের পথ আটকায় এই কলেজের ছাত্রনেতা মাহাদি। নিশি পাশ কাটিয়ে যাবার জন্য উদগ্রীব হলেই তার হাত টেনে ধরল মাহাদি। মাহাদির এইরূপ আকস্মিক কাজে চমকে উঠল সে। ভুরু কুঞ্চিত করে তপ্ত দৃষ্টি প্রয়োগ করল নিশি। তবে এতে মাহাদির বেশ একটা গায়ে লাগলো না। সে তার ঠোঁটে বিশ্রী কামুক হাসি অক্ষত রাখল। নিশি কিঞ্চিত জোরালো কণ্ঠে বলল, হাত ছাড়ুন, কি অসভ্যতা হচ্ছে এগুলো। মাহাদি প্রতি উত্তরে বলল, যাকে ভালো লাগে তার হাত ধরতে কি অপরাধ? আমি তো আর তোমার সাথে অশ্লীলতা দেখাইনি। মাহাদির বিদ্রুপাত্মক উক্তিতে নিশির রাগ বাড়ল। মাঠে মানুষের ভিড় জমল, যেন এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে। উপস্থিত সকলের দৃষ্টি নিশি ও মাহাদির দিকে। কারোর চোখে ভয়, কারোর চোখে বিস্ময়। কেউ কেউ এই অরাজকতা দেখেও শান্ত, মুখে টু শব্দও নেই। রাজনৈতিক নেতা হওয়ায় মাহাদিকে এই কলেজের ছাত্র থেকে শুরু করে সকলে ভয় পায়। স্যারেদের কাছে কমপ্লেন করলেও বিশেষ একটা লাভ হয় না, কারণ সে শুধু এই কলেজের প্রবীণ ছাত্র এবং পলিটিক্যাল দলের নেতাই নয়, বরং এই ওয়ার্ড কমিশনারের একমাত্র পুত্র। তার প্রভাবই অন্যরকম। ভয়ের দরুন কেউ মুখ খুলতে সাহস পায় না। উপায়ান্তর মাহাদির প্রভাবটি বেশ অন্যরকম। তার একটি বিশাল দল রয়েছে, যাদের কাজ সকলের ভেতর ভয় অব্যাহত রাখা। নিকষ কালো বিশ্রী ভয় কথিত আছে। একবার তার বিরুদ্ধে একটি ছেলে রুখে দাঁড়িয়েছিল। তারপর থেকে ছেলেটিকে কোথাও দেখা যায়নি। বাবার অগাধ কালো ধন ও অসামান্য ক্ষমতা তাকে আজ এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। তাই তো সকলের সম্মুখে একটি মেয়ের হাত ধরে টানলেও কারোর মুখে টু শব্দটিও বের হচ্ছে না। নিশির বিরক্তি বাড়ল, তার গা ঘিন ঘিন করছে। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে মাহাদির দিকে। চোখ মুখ খিচে হাত ছাড়াবার চেষ্টা এখনো চলছে, তবে পুরুষের কঠিন হাতের মুঠো থেকে ছাড়ানো বোধ হয় এতটাও সহজ নয়। নিশি এবার অস্থির কণ্ঠে বলল, মাহাদি ভাই, হাত ছাড়েন। আচ্ছা, তুমি এমন বেরসিক কেন নিশি? একটু হাত ধরেছি, তাতে এত স্যাঁতস্যাঁত করছো? আরে হবু বররা এমন একটু আধটু হাতটা ধরে? এত ধোয়া তুলসী পাতা সেজো না। হবু বর উক্তিটি শুনতেই নিশির কপালে ভাঁজ পড়ল। ক্রোধ, অপমান, ঘৃণা যেন আকাশ ছুঁল। এই মানুষটাকে কখনোই যেন সহ্য হয় না নিশির। সর্বদা ক্ষমতার বড়াই, সর্বদা অহমিকা, বেয়াদবি। একখানা ভালো গুণ মানুষের মাঝে থাকে, কিন্তু এই পুরুষটির মাঝে সেটাও নেই। এই কলেজে ভর্তি হবার পর থেকেই তার উপরে লোলুপ দৃষ্টি মাহাদির। সর্বদা বিরক্ত করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। বলা নেই, কওয়া নেই, হুটহাট পথ আটকায়, কথা বলার চেষ্টা করে। আজ তো সীমা পার করেই ফেলল হাত ধরে। নিশি নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও আজ যেন ব্যর্থ হলো। প্রচণ্ড ক্রুদ্ধ গলায় বলল, বারবার একটা বলতে ভালো লাগে না। কেন অযথা আমাকে উত্ত্যক্ত করছেন? বলেছি তো, আমার পক্ষে আপনার প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। নিশির কথাটা শুনতেই মাহাদি শান্ত চোখ জোড়া দপ করেই জ্বলে উঠল। মুখে শ্রী যেন কঠিন হয়ে উঠল। বা ভুরু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মাহাদি শেখের যা ভালো লাগে সেটা সে আদায় করতে জানে। অহেতুক আমাকে খারাপ হতে বাধ্য করো না নিশি। আমি খারাপ হলে সইতে পারবে না। নির্ভীক কণ্ঠে কথাটা বলতে বলতে ঠোঁট বাঁকিয়ে হাসলো মাহাদি। তারপর বা হাতটা আলতো করে বোলালো নিশির গালে। নিশির সংযমের বাঁধ যেন ভাঙল। রাগে কাঁপছে তার শরীর। আর সহ্য করতে পারল না সে। সজোরে চড় বসিয়ে দিল মাহাদির গালে। নিশির এইরূপ কার্যে হতভম্ব উপস্থিত সকলে। এমনকি নিশির ঘনিষ্ঠ বান্ধবী প্রত্যুষও চমকে উঠেছে। মাহাদি জল চোখে তাকিয়ে আছে, নিশির হাত জ্বলছে। বাবা সর্বদাই একটি কথা বলে, কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না। অন্যায় যত সহ্য করবে ততই তা তোমার গলা চেপে ধরবে। কথাটা যেন মিলে গেছে।
এতকাল মাহাদির অসভ্যতা সহ্য করতেই সে এতটা স্পর্ধা দেখাচ্ছে, তাই তো আজ তার শরীর স্পর্শ করতেও দ্বিধাবোধ করছে না সে। আজ আর ভয় পাবে না নিশি, এই অসভ্যতামি আর নয়। মাহাদি হাতের বাঁধন আলগা করতেই হাত ঝাড়া দিয়ে হাতটা ছাড়ালো সে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আগামীতে কোনো মেয়ের গায়ে হাত দিতে হলে চলটার কথা স্মরণ করবেন। চুপ থাকি মানে এই না যে আমি দুর্বল। বলেই অপেক্ষা করল না নিশি, হনহন করে হাঁটা দিল নিজ গন্তব্যে। প্রত্যুষীও পিছু নিল। উপস্থিত সকলের মাঝে কানা ঘোষা শুরু হয়েছে। মাহাদি এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার সাগরেট ইমদাদ ছুটে এলো। দলের বাকিরা মানুষের ভিড় কমালো। মাহাদির কাছে আসতেই ইমদাদ বলল, মাহাদি ভাই, মাইয়াটারে বেশি ছাড় দিয়ে দিছেন। ওর সাহস কত আপনারে থাপ্পড় মারে? ওর একটা ব্যবস্থা করতেই হইব। ইমদাদকে ধমকে দিয়ে মাহাদি হাসল, বিশ্রী বিদঘুটে হাসি। তারপর গালে হাত বুলাতে বুলাতে বলল, আমি তো ভেজা বিলাইকে পছন্দ করিনি রে, বাঘিনীকে করেছি। এই সামান্য আচর তো খাবই, ওর লেজ কাটার সময় আসছে। এত ভাবিস না, মাহাদি শেখের বউ তো নিশিই হবে। বাড়ি ফিরতে দুপুর গড়ালো নিশির। হাত এখনো চলছে, তবে এই জ্বলনের একটা শান্তি আছে। প্রত্যুষী যখন ভীত কণ্ঠে বলছিল, দোস্ত, কাজটা ঠিক করিসনি, মাহাদির ক্ষমতা তো জানিস, তোকে মেরে গুম করে দিলেও কেউ টের পাবে না। তাই বলে ওর প্রাইভেট প্রপার্টি হয়ে যাব নাকি? ভয় ভালো, কিন্তু এতটাও ভয় পাওয়া ভালো নয় যে নিজের আত্মসম্মানকে বলি দিতে হয়। প্রত্যুষী এবার থেমে গেল, আর কথা বাড়ালো না। নিশির সাথে তর্কে যাওয়া আর কলাগাছের মাথায় টাক দেওয়া একই কথা। সে তার জিদ দিয়ে বিশ্বাসে অটল। বাসায় ফিরতেই মুখোমুখি হতে হলো রাহেলা বেগমের। সম্পর্কে সে নিশির চাচি, মাতা পিতার ভাগ্যটি নিশির ভালো নয়। তার বয়স যখন ৩, নিশির মা তাকে এবং তার বাবাকে ছেড়ে চলে যান। অনেকের ভাষ্য মতে তিনি তার প্রেমিকের সাথে পলায়ন করেছেন। অবশ্য নিশির পিতা কখনোই তা বিশ্বাস করতেন না। নিশির বয়স যখন ১৩, তখন তার বাবাও পরলোক গমন করেন। ফলে ১৩ বছরের নিশি আশ্রয় হয় তার বড় চাচা জামশেদ সাহেবের ঘরে। নিশির আচরণ বরাবরই উদ্যত। তার বিশ্বাস চিন্তাধারা সর্বদাই পরিষ্কার এবং অবিচল। ফলে তার এমন ঠোঁটকাটা এবং অবিচল স্বভাবটি বরাবরই অপছন্দ রাহেলা বেগমের। তাই দুজনের মাঝে বাক্য যুদ্ধ সবসময় লাগে। নিশি চাচির চাহনিতে বুঝে গেল তিনি কি চান। মৃদু হাসি এঁকে বলল, রিক্সা পাইনি চাচি, তাই দেরি হয়েছে। রিক্সা পাওনি নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে ড্যাং ড্যাং করছিলা? আমি তো জানি তোমার কলেজ শেষ হয় ১টার সময়, এখন বাজে ৩টা। তা বলি এত সময় লাগে বুঝি রিক্সা পেতে? নিশি খোলা চুলগুলো খোপা বাঁধতে বাঁধতে বলল, আমি কি করব চাচি, আমি তো রিক্সাওয়ালাদের মনের কথা জানি না। আমি আমার মনের কথা জানি। মুখ তো না যেন বটি, চলতেই থাকে চলতেই থাকে। মায়ের স্বভাব পেয়েছে যত সব। নিশি আর উত্তর দিল না, কারণ এখন উত্তর দেওয়া মানেই চাচির রাগ আকাশ ছোঁয়ানো। আর একবার রেডিও শুরু হলে সেটা রাত অবধি গড়াবে। কাপড়খানা ছেড়ে রান্নাঘরে ঢুকলো সে। থালা বাসনের আস্তানা বেসিনে, এগুলো তারই পরিষ্কার করতে হবে। চাচির বাড়িতে বিনামূল্যে তো আর থাকা যায় না। খাওয়াচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, থাকার আশ্রয় দিয়েছেন, আবার এখন পড়াশোনাও করাচ্ছেন। যদিও নিশির পড়াশোনার খরচ সে নিজেই চালায়, তবুও একটু আধটু কাজ না করলেই নয়। নিশি বাসনগুলো ধুচ্ছিল, অমনি নিহিতার আগমন ঘটল। নিশিকে কাজ করতে দেখেই সে প্রতিবাদী স্বরে বলল, নিশি আপু, তুমি এগুলো করছো কেন? রহিমা তো আসবেই, ও করবে। নিহিতা মেয়েটিকে নিশির সাগরেতেও ধরা যায়। সে তার চাচার মেয়ে, বয়সে নিশির ৩ বছরের ছোট, কিন্তু নিশির একমাত্র সেনাপতি হচ্ছে সে। নিশি হাসলো আর বলল, আমি যদি এগুলো না ধুই, রেডিও থামবে না। তুই পড়তে যা, নয়তো রেডিওতে যুদ্ধ ঘোষণা করা হবে। নিহিতা নিশির কথা শুনে একটা ছোট নিঃশ্বাস গোপন করলো। তারপর মলিন কণ্ঠে বলল, মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি। আমি তো ছোট, তাই তোমার পক্ষ নিলেই
গাটা জ্বালিয়ে দেয় একেবারে। তুমি চিন্তা করো না, এখন দুর্বল, কিন্তু সবল হলেই আমি এর প্রতিবাদ করব। নিশি হাসল। প্রথম প্রথম কিশোরী নিশির চাচির ঠ্যাস দেওয়া, বিদ্রূপ, বিরূপ আচরণ বেশ কষ্ট লাগতো। এখন লাগে না। এখন যেন চাচি না চেঁচালেই মনে হয় এই মহিলার কোনো একটা ঝামেলা হয়েছে। এরই মাঝেই নিহিতা প্রশ্ন ছড়ল, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? এমন লালচে হয়ে আছে কেন? নিহিতার প্রশ্নে হাতের দিকে তাকায় নিশি। পরেক্ষণেই মনে পড়ল কলেজের ঘটনা। নিশি হাসল, মৃদু স্বরে বলল, একটা মশা প্রতিদিন কানের কাছে ভো ভো করতো, তাই ওটাকে মেরেছি, তাই হাত লাল। নিশির কথার মর্মার্থ বুঝল না নিহিতা। একই মশাই প্রতিদিন ভো ভো করতো, ব্যাপারখানা যেন একেবারেই হজম হলো না। তবুও সে পাল্টা প্রশ্ন করল না নিশিকে। নিশির ঠোঁটের হাসি অমলিন। সে এখনো মাহাদের স্তম্ভিত মুখখানা ভেবেই মজা পাচ্ছে। কলেজে এখন নিশির ভাব আলাদা। ছাত্ররা তাকে মেরেছে সে, তার সাহস আকাশচুম্বী। এমন রটনা রটছে, তবে এতে নিশির কিছুই যায় আসে না। তার একটা স্বপ্ন রয়েছে, তার ইচ্ছে ওকালতি করা। তাই তো সারাক্ষণ পড়াশোনার মাঝেই ডুবে থাকতে চায় সে। জামশেদ সাহেবকে হাজারবার মানিয়ে এই ল কলেজে ভর্তি হওয়া। কিছুতেই স্বপ্নকে বেরং হতে দেবে না সে। ক্লাস শেষে বাড়ি যাবার পথে আর চোখে খেয়াল করলো মাহাদিকে দেখা যাচ্ছে না। তার আড্ডার স্থলে ইমদাদ থাকলেও সে নেই। প্রত্যুষী ঠ্যাস মেরে বলল, তোর ভয়ে বাঘ গুহায় ঢুকেছে রে। নিশি কোনো উত্তর দিল না। সে ভেবেছিল আজ হয়তো মাহাদি তাকে অপদস্থ করার চেষ্টা করবে, কিন্তু সেটা হয়নি। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো নিশির। এক অজানা শান্তি কাজ করছে। 6 মাসের যন্ত্রণার পরিত্রাণ পেয়েছে সে। কিন্তু ভাগ্যের কলকাঠি যে তার অজানা। ভবিষ্যতের কথা সামান্য মানুষ কিভাবে বুঝবে? বাড়িতে ফিরতেই দরজা খুলল রাহেলা বেগম। গলা খাদে নামিয়ে বলেন, মাথায় কাপড় দাও, তোমারে দেখতে আসছে পাত্রপক্ষ। আর এই পাত্র যে সে আলু পটল না, বিশাল পরিবার। তোমার প্যাপও বন্ধ রাখবা। রাহেলা বেগমের কথায় মস্তিষ্কের স্নায়ু কেশে প্রবেশ করতে সময় নিল নিশির। সে ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল। রাহেলা বেগম নিজে থেকেই তার ওড়নাটা টেনে ঘোমটা দিয়ে দিলেন। ভেতরে যেতেই আরেক দফা বিদ্যুৎ গর্জে উঠল নিশির মস্তিষ্কে। পাত্রটি যে মাহাদি, তার পিতা ওয়ার্ড কমিশনার সোলাইমান শেখ, আর তার মাতা পলি বেগম এসেছেন। রাহেলা বেগম যে কিনা 1 চামচ চিনির ব্যাপারেও কার্পণ্য করেন, তিনি তাদের দামি কেক এবং চা পরিবেশন করছেন। নিশিকে দেখতেই মাহাদি তার বিচিত্র বাঁকা হাসিটা ঠোঁটে ঝোলালো। তার চোখের দীর্ঘ চাহনি বড্ড বিরক্তিকর ঠেকল নিশির নিকট। নিশি সন্তর্পণে ছোট তপ্ত শ্বাস গোপন করল। মাহাদির মতো জেদি দাম্ভিক মানুষ হার মানতে নারাজ। তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা সব কিছু করতে পারে। এই সত্যটি নিশির অজানা নয়। তাই তো আজ কলেজে মাহাদির আড্ডাস্থলে তাকে দেখতে না পেরে বেশ অবাকই হয়েছিল নিশি। প্রত্যুষীর ভাষ্য মতে সে নিশির আচরণে জব্দ হয়েছে, কিন্তু তা সম্পূর্ণ ভুল। নিশির আত্ম অহমিকার পায়ের নিচে পিষে ফেলার জন্য সে বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় হাজির। আর এত ক্ষমতাবান পরিবারের সম্বন্ধ পেয়ে তার চাচি খুশিতে গদগদ। নিশিকে দেখে পলি বেগম মৃদু কণ্ঠে বলেন, বসো মা, দাঁড়িয়ে আছো কেন? তার কথাটা শুনতেই রাহেলা বেগম আদুরে স্বরে বলেন, আসলে মেয়ে তো আমাদের খুব সরল, বড়দের খুব সম্মান করে, আর আমাকে বেশ মান্যও করে। আমি বসতে বলিনি বলেই বসেনি। বস নিশিমা, বস। রাহেলা বেগমের মধু বাক্য ঠিক হজম হলো না নিশির। চাচির রূপ তাকে বারবার চমকে দিচ্ছে। তার আচরণটি এমন যেন নিশিকে তিনি চোখে হারান, কিন্তু বাস্তবটি বড্ড আলাদা। নিশির বুঝতে আর বাকি রইল না। চাচি তাকে ঘর থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছেন। বড় চাচাও ঘরে নেই। অবশ্য জামশেদ সাহেব থাকলেও যে লাভ হতো না। তিনি স্ত্রীর কথার বাহিরে খুব একটা যান না। উপায়ন্ত সোলাইমান শেখের মানুষের পুত্রর হবে নিজের ভাতিজি, এটা তার জন্য গর্বের ব্যাপার।
সোলাইমান শেখের দাপট বরাবরই অন্যরকম। ওয়ার্ডে তার একটা দাপটও আছে। উপায়ন্তর মানি নেতা, পুলিশের সাথে তার ওঠা বসা। মহানগরের রাজনৈতিক কমিটির সভাপতিও ছিলেন তিনি বেশ কয়েকবার। খুলনার মতো জেলায় ব্যাপারটা যে সে কথা নয়, কিন্তু এই বিয়ে নিশির পক্ষে করা যে অসম্ভব। যার সাথে জীবন কাটাবে তাকে সম্মান করাটা বাঞ্ছনীয়, কিন্তু মাহাদির প্রতি ঘৃণা ধিক্কার ব্যতীত নিশির হৃদয় স্থলে আর কিছুই নেই। সে যেন একটা নিকষ কালো বিদঘুটে ভয়ের অপর নাম। মাহাদি ছেলেটার যদি অর্থ বা ক্ষমতা কিছুই না থাকতো, তবে একবার হলেও নিশি ভেবে দেখত, কিন্তু ছেলেটার আচরণ মোটেও তার পছন্দ নয়। সর্বদা ক্ষমতার দাম্ভিকতা, মানুষকে মানুষ হিসাবে গণ্য করা যেন তার খুবই অপছন্দের কাজ। সকলের ভেতর একটা ভীতির চেষ্টা করার প্রচেষ্টা তার সব সময়। মদ গাঁজা এসব তো তার নিত্যদিনের সঙ্গী। কেউ তার কথার অমান্য করলে তার গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। যেদিন প্রথম মাহাদিকে দেখেছিল, নিশি ঘৃণায় জানটি সেদিন নিয়েছিল। কলেজের মোড়ে একটা ছেলেকে অমানুষের মতো পিটাচ্ছিল সে। ছেলেটা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল, কিন্তু সামান্য দয়াও যেন মাহাদি তার দলের লোকের হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশের আগমন ঘটে, মাহাদিকে থানায় নিয়ে যাওয়া হয়। তবে বেল হয়ে যায় মাত্র 4 ঘন্টায়। নিশি পরে জানতে পারে এই মারপিটের কারণ ছেলেটি নাকি মাহাদিকে সম্মান করেনি। তার চোখে চোখ রেখে বলেছিল, আমি আপনাকে ভয় পাই না। ফলস্বরূপ ছেলেটিকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেদিনের পর থেকেই প্রচণ্ড ঘৃণা করে নিশি তাকে। তাই তার অর্ধাঙ্গী হওয়া আগুনে ঝাঁপ দেওয়ার থেকে কম কিছু নয়। এরই মাঝে সোলাইমান শেখ বলে উঠলেন, আপা, আপনাদের মেয়েকে আমার ছেলের মনে ধরেছে, তাই আমি আর বেশি কথা বাড়াবো না। আজই ওকে আংটি পরিয়ে দিয়ে যেতে চাই। বিয়ের তারিখক্ষণ না হলে জামশেদ ভাইয়ের সাথেই ঠিক করে নেব। মাহাদির মতো ছেলেকে কার পছন্দ হবে না ভাই সাহেব? আর আমাদের মেয়েও বেশ গুণী, আপনাদের কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেবে না। রাহেলা বেগম গদগদ হয়ে বলেন। পানি মাথার উপরে যেতে দেখে নিশির পক্ষে চুপ করে থাকা সম্ভব হলো না। ভদ্রতার সহিত বলে উঠল, আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন, তবে এই বিয়েটা আমি করতে পারবো না। নিশির কথায় ভুরু কুঞ্চিত করে সোলাইমান শেখ। তিনি শান্ত দৃষ্টিতে চাইলেন নিশির দিকে। অপরদিকে মাহাদি কিঞ্চিত নড়ে উঠল, তার চোখে বিস্ময়। নিশি বরাবরই সাহসী ও ঠোঁট কাটা, কিন্তু চাচা চাচির বাড়িতে সে যে আশ্রিতা তা কখনোই অজানা নয় মাহাদির। তাই তো সে সরাসরি বাসায় সম্বন্ধ নিয়ে এসেছে। নিশিকে জব্দ করার মোক্ষম উপায় এটা। রাহেলা বেগমও বিচলিত হয়ে উঠলেন। তিনি সকলের অগোচরে চিমটি কাটলেন নিশিকে, কিন্তু নিশি তাকে ভুল প্রমাণ করল। তাকে অবাক করে দিয়ে সে তার বাক্যে অবিচল রইল। সোলাইমান শেখ শান্ত চিত্তে গম্ভীর কণ্ঠে বলল, তুমি ভেবে বলছো? জি। কিন্তু আমার ছেলের মধ্যে অপ্রিয় হওয়ার তো কোনো কারণ নেই। তাহলে এই বিয়েটি কেন করতে চাইছো না তুমি? আপনার ছেলের মধ্যে প্রিয় হবার কোনো গুণ নেই। সে একজন বেয়াদব, অহংকারী, ক্ষমতার জোরে অন্ধ, নিম্ন মানসিকতার ব্যক্তি। তাই তাকে আমি কখনোই সম্মান করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়েতে রাজি নই। রাহেলা বেগম নিশিকে দমাতে বলে উঠলেন, নিশি, বেয়াদবি করো না। তোমার ভাগ্য মাহাদির মতো ছেলে তোমাকে পছন্দ করেছে। চাচি, আমার ভাগ্য বুঝি এতটাই খারাপ? একজন লম্পটকে বিয়ে করাই যদি সৌভাগ্য হয়, তবে আমি তা প্রত্যাখ্যান করছি। মাহাদির শরীর কাঁপছে রাগে। মেয়েটির স্পর্ধা যেন দিনকে দিন আকাশচুম্বী হয়ে উঠেছে। সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়। মেয়েটিকে ছাড় দিতে দিতে মাথায় উঠে নৃত্য করছে। সামান্য সৌন্দর্যের এত দাম্ভিকতা? হ্যাঁ, নিশিকে মনে ধরার প্রথম কারণটি ছিল সে সুন্দর। বিশ্ব সুন্দরী না হলেও তার মায়াবী মুখের নেশায় ডুবেছিল মাহাদি। এই নেশা আরো গাঢ় হলো নিশির ব্যক্তিত্বের কারণে। নির্ভীক নিশির চাল চলন, বাচন ভঙ্গি তাকে মুগ্ধ করেছিল। তবে এতটাও নয় যে মেয়েটির উদ্যত আচরণ সহ্য করবে। যে মাহাদি শেখকে সকলে ভয় পায়, তাকেই সকলের সম্মুখে চড় মেরেছিল।
এখন বাড়িতেও তাকে অপমান করছে সে। মাহাদি গজগজ করতে করতে বলল, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ নিশি, ফল ভালো হবে না। ঠিক এই কারণেই আপনাকে অপছন্দ আমার। ক্ষমতার দাম্ভিকতা কাটার মতো বিচ্ছে। আপনার পরিবার আমাকে ক্ষমতার সঠিক ব্যবহারটি শেখালে হয়তো ভালো হতো। তুমি। মাহাদি কিছু বলার পূর্বেই তাকে থামিয়ে দিলেন সুলাইমান শেখ। তিনি মুখে প্লাস্টিকের হাসি এঁটে উঠে দাঁড়ালেন। রাশভারী স্বরে বলেন, মেয়েটিকে ভালোই শিক্ষা দিয়েছেন আপা। আজ উঠি, দেখা হবে অন্য কোনো সময়। পলি বেগম এখন নিশ্চুপ। তিনি যেন একজন চাবি দেওয়া পুতুল। স্বামী দাঁড়াতেই তিনিও যেন দাঁড়িয়ে গেলেন। মাহাদিও আর বসল না, হনহন করে বেরিয়ে গেল। তাদের প্রস্থানে হাঁপ ছাড়ল নিশি। সুলাইমান শেখের কঠিন মুখের ওপরে চোখে চোখ রেখে উত্তর দেওয়াটা সরল নয়। তার বুক কাঁপছে, কিন্তু রেহাই হলো না। রেহেলা বেগমের হিনহিনে কণ্ঠ কানে এলো, তোমাকে আমি প্রথমেই সাবধান করেছিলাম নিশি। তোমার মতো বেয়াদব মেয়ে জন্মে আমি দেখিনি। কি ভাবো কি নিজেকে? কোথাকার রানী ভিক্টোরিয়া? তোমার জন্য ঘোড়ায় চড়া রাজকুমার আসবে, কচু আসবে। এত ভালো পরিবার খুঁজেও পাওয়া যায় না। তুমি তাদের এইভাবে অপমান করলে। চাচি, বিয়েটা তো আপনি করবেন না, আমাকেই ওই লোকটির সাথে থাকতে হবে। তাহলে আমার মতের দাম কোনো কিছুই নেই? নিশির শান্ত কণ্ঠস্বরের উক্তিটি শুনে যেন ফোসকার মতো ছ্যাত করে উঠল রাহেলার। সে তীক্ষ্ণ কণ্ঠে মুখ বাঁকিয়ে বলল, কিসের মতামত? ঘাড়ে বসে তো খাও, আবার আমার খাচ্ছ, পড়ছো, অন্ন ধ্বংস করছো, আবার মতামতের দোহাইটুকুও দিচ্ছ। শুনে রাখো নিশি, আমি যেখানে বলবো তোমার বিয়ে সেখানেই হবে। তোমার এইসব রং ঢং আমার সহ্য হয় না। রাহেলার কথার বান আজ যেন একটু বেশি হয়ে দাঁড়ালো। নিশি অবাক হলো বটে, কিন্তু দমল না। শান্ত কণ্ঠে বলল, চাচি, আমি কিন্তু দেশের নাগরিক। আইন কানুন আমারও জানা আছে। আমার অমতে আমাকে বিয়ে দেবার অধিকারটা আপনার নেই। হ্যাঁ, আমি আশ্রিতা ঠিকই, কিন্তু রক্ত মাংসের একজন স্বাধীন মানুষ। কথাটা বলেই সে ভেতরে পা বাড়ালো। রাহেলা থামল না। তিনি তার কটূক্তির বাণ বজায় রাখলেন। প্রতিবারের মতো এখনো নিশির মায়ের বদনাম শুরু হলো। নিশি নিজ ঘরের দরজা দিল। মুখ ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। ভেতরটা অস্থির হয়ে উঠেছে। এক অসামান্য হাহাকার। হয়তো বাবা থাকলে মেয়েটিকে এমন কটূক্তি শুনতে হতো না। পরজীবীদের মতো চামড়া হতে হয় মোটা, যেন বাক্যের তীর ভেতরে না প্রবেশ করে। নিশি ভেবেছিল সে হয়তো মোটা চামড়ার হয়ে গিয়েছে, কিন্তু আজ বুঝেছে বিষাদ তাকে এখনো ছুঁয়ে যায়। নিগাড়ো রাত, তারা ভরা আকাশের দিকে চেয়ে আছে মাহাদি। মেঘের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। শ্রাবণ মাসের আকাশ এতটাই ঝলমলে হয় না, হয় কালো মেঘে ঢাকা, তার মাঝে একটু উকি দেয় চাঁদ। ঠান্ডা বাতাস কান ছুঁয়ে যাচ্ছে। মাহাদি পা ছড়িয়ে বসে আছে তার সামনের টেবিলে। ওল্ড মার্কের একটা অর্ধ খাওয়া বোতল। ইমাদ তাকে বরফ আর সোডা মিশিয়ে একটি গ্লাস এগিয়ে দিল। তারপর রয়ে শুয়ে বলল, ভাই, আপনার এই মায়াটারে কেন পছন্দ হইল কন্ত? মায়া তো আহামরি সুন্দরও না। মাহাদি উত্তর দিল না। তার দৃষ্টিতে এখনো ক্ষোভ, নাক মুখ এখনো ঈষৎ লাল। ইমাদ একটু ঠ্যাস মেরেই বলল, ভাই, আপনি মেলা সরল। আপনার জন্য মাইয়াটা লাই পাইছে। আমি হইলে কাঠির মতো সোজা করিয়া দিতাম। কি করতি? এবার মুখ খুলল মাহাদি। কণ্ঠ তার শীতল, চাহনি শান্ত, মুখশ্রী কঠিন। ইমাদ একটা শুকনো ঢোক গিল। মাহাদির এই চাহনি তার বেশ পরিচিত। সে একটু থতমত খেয়ে বলল, থাক, আমি চুপ করে যাচ্ছি। বলেই ফেল, ভয় পাচ্ছিস? ইমাদ এবার একটু সাহস হলো। সে ধীর গলায় বলল, এমন কিছু করতাম মেয়েটা যেন মুখ দেখানোর সাহস না করে। বলেই চুপ করে গেল ইমাদ। মাহাদি কিছু একটা ভাবলো, তারপর আকাশের পানে তাকিয়ে বাঁকা হাসলো। দূরবোধ্য সেই হাসি। টিউশন শেষ হতে হতে মাগরিব হলো নিশির। পশ্চিম আকাশে ব্যস্ত সূর্য অস্তগামী। লাল আভা মিশে যাচ্ছে নীলাভ আকাশে। পাখিরা নিজ নিড়ে ফেরার জন্য ব্যস্ত। নীরব গলিতে মানুষের আনাগোনা দেখা মিলছে না। তারা হয়তো নামাজে গেছে। কয়েক মুহূর্তেই
আলো ফুরিয়ে নামবে বিশাল কালো আধার। রিক্সাও পাওয়া যাচ্ছে না, হাঁটতে হবে। হয়তো গলি পার হলেই রিক্সার দেখা মিলবে। পুরানো দেওয়ালে মাসের আবরণ, তার পাশ দিয়েই হাঁটছে নিশি। দেখতে দেখতে আধার নামলো। হঠাৎ মনে হলো নিশির পেছনে কেউ আছে। নিশি প্রথমে পাত্তা দিল না, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে অনুভূতি গাঢ় হলো। নিশি পেছনে চাইলো দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেল না। চটের ব্যাগটা শক্ত করে ধরে পায়ের গতি বাড়ালো সে, কিন্তু কিছু দূর যেতেই এক জোড়া কালো হাত পেছন থেকে মুখ চেপে ধরল। আকস্মিক আক্রমণে হাত পা ছুঁড়ে হাতটির শক্ত বাঁধন খোলার চেষ্টা করছিল নিশি, কিন্তু চিৎকার দেবার আগেই জ্ঞান হারালো সে। মূর্ছা যাওয়া দেহটি লুটিয়ে পড়ল কালো পিচের রাস্তায়। সাথে সাথেই একটি মাইক্রো গাড়ি উপস্থিত হলো সেখানে। মাইক্রো থেকে দুইজন বের হলো। তারা নিশিকে গাড়িতে তুলল। গাড়ি ছুটল নিজ গন্তব্যে। দক্ষিণ আকাশে কালো মেঘের আন্দোলন চলছে। কিছু সময় বাদেই তরল হয়ে তাদের আগমন ঘটবে ধরণীর বুকে। সমীরের গতি বোঝা যাচ্ছে না, থমথমে গতি। কালো আকাশে আলোর ছিটে ফোটা নেই, ফলে আধার যেন আরো গাঢ় হচ্ছে সময়ের সাথে সাথে। রাহেলা বেগম ঘড়ির পানে চাইলেন। ঘড়ির বেপরোয়া কাঁটাটি ৮টার ঘরে স্থির। তার ভুরু কুঞ্চিত হলো। নিশি এখনো ঘরে ফেরেনি। তার এতটা দেরি আজন্মে কখনো হয়নি। সর্বদা মাগরিবের আজানের পরপরই বাসায় চলে আসে সে। তার ছাত্রছাত্রী পড়ানোতে কখনোই আপত্তি করে না রাহেলা বেগম। 2 পয়সা ইনকাম হলে তো ঘরেই আসবে। আর নিশিও বেশি আত্মধাম্বিক মেয়ে। প্রতি মাসে চাচার কাছে পড়াশোনার জন্য টাকা চাওয়া তার মোটেও ভালো লাগে না। তাই তো সে প্রতিদিন 2টো টিউশনি করায়। যা টাকা পায় তাতে নিজের তো চলেই, উপরন্ত ঘরেও দেয়। রাহেলা বেগম পায়চারি করছে। বারবার তাকাচ্ছেন জানালার দিকে, গেটের কাছে। নিশি এখনো আসেনি। নিহিতা মায়ের পায়চারি দেখে বলো, মা, তুমি কি ওজন কমানোর চিন্তায় আছো নাকি? ভালো হয়েছে, ভালো হয়েছে। এতদিনে তোমার অন্তত একটা সুবুদ্ধি হলো। বেয়াদব, একটা কানের উপরে মারবো। আমি ওজন কমাবো কেন? তাহলে হাঁটছো কেন? নিশিটা এখনো আসেনি। মায়ের মুখে নিশির চিন্তা দেখে নিহিতা মুখ হা করে নিল। ধাতস্থ হতে সময় লাগলো তার। বিস্মিত কণ্ঠে বলল, নিশি আপুর জন্য তোমার চিন্তাও হয়? হারামজাদি, শেয়ানা মাইয়া ঘরে থাকলে চিন্তা হয় না? আহাম্মক কোথাকার। আমার মুখ না দেখা ফোন দে ওরে, দেখ কই আছে। আজকাল দিনকাল ভালো না। মায়ের ধমক, আর কথা বাড়ালো না নিহিতা। সাথে সাথেই ফোন দিল নিশির নাম্বারে, কিন্তু সে তো জানে না নিশির কালো 7,000 টাকার ফোনটি পড়ে রয়েছে এক নীরব গলির নোংরা রাস্তায়। বাজছে, কিন্তু মালিকটি এখানে নেই। নিশির জ্ঞান ফিরল অনেক সময় বাদে। পিটপিট করে চোখ খুলল সে। পেছনের লোকটির হাতে একটি রুমাল ছিল, যাতে ছিল ক্লোরোফর্ম। তাই তো মুহূর্তে সে জ্ঞান হারিয়েছিল। নিশি ক্লান্ত চোখে দেখল আশপাশটা। নিজের অবস্থান বুঝতে সময় নিল মস্তিষ্ক। আশেপাশের অবস্থান দেখে বুঝতে পারল একটা পুরনো খড়ের ঘর তাকে আনা হয়েছে। ঘরটির অবস্থা বেশ শোচনীয়। রাতের গভীরতা যেন খুব বেশি করেই বোঝা যাচ্ছে, কারণ আলোর বিকিরণও প্রবেশ করছে না ঘরে। হাত নাড়াতে গেলেই অনুভূত হলো হাত জোড়া বাঁধা। তাকে অপহরণ করা হয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে? নিশি কোনো ধনী বা বর্ণাঢ্য পরিবারের কন্যা নয়। তাকে কিডন্যাপ করে সর্বোচ্চ চটের ব্যাগ থেকে 77 টাকা আর 7,000 টাকার একটা মোবাইল পাওয়া যাবে। রাহেলা চাচিকে ফোন দিলে সে বলবে, ওকে তোমরা রেখে দাও, বিনিময়ে আমার 10,000 টাকা দিয়ে যাও। নিশি ভাবতে পারছে না। এরই মাঝে কাঠের দরজাটা খোলার শব্দ এলো। নিশির বুকটা ধক করে উঠল। মুহূর্তেই সাহসীর নিশির বুকটা যেন কেঁপে উঠল কিঞ্চিত। যতই হোক, উপন্যাস নাটকের নায়িকাদের মতো মারামারি সে পারে না। কে বা কারা তুলে এনেছে তাও অজানা। নিকষ কালো বিদঘুটে ভয় তার ভেতরটা কাঁপিয়ে তুলেছে, আর মস্তিষ্ক হয়ে উঠেছে নিষ্ক্রিয়। নিশি নিজেকে সামলালো। মুখ গোল করে নিঃশ্বাস নিয়ে শান্ত করলো। মস্তিষ্ক ঠান্ডা হতেই মাথায় এলো তার জামার সেলাইয়ের মাঝে একটা চিকন আধা ব্লেড রয়েছে।
চটের ব্যাগটি থাকলে সুবিধে বেশি হতো। সেখানে মরিচের গুঁড়ো এবং একটা ধারালো চাকু ছিল, কিন্তু সেটা তো রাস্তায় পড়ে আছে। নিশি এগুলো নিজের প্রতিরক্ষার জন্য রাখে। যতই হোক, সে একা একা চলাফেরা করে। এখানে তো তাকে বাঁচাতে সাদা ঘোড়ায় চেপে রাজকুমার আসবে না। তার গল্পের রানীকে নিজেই বাঁচাতে হবে। নিশি খুব কষ্টে জামার কোনাটা নিজ বাঁধা হাতের কাছে নিল। এরই মাঝে দরজা খুলল। আধার ঘরে প্রবেশ করলো চারজন কালো মুখোশধারী মানুষ। নিশি নিজেকে শান্ত রাখলো। নিশিকে বসে থাকতে দেখে একজন বলে উঠল, নিশিথিন, কি হয়েছে পাখি, উঠে গেছো? কণ্ঠটি বেশ মোটা এবং অচেনা। মানুষটির বাক্যটি শুনতেই ঈষৎ গাটা ছমছম করলো নিশির। তবুও শান্ত কণ্ঠে বলল, আমাকে এখানে আনার কারণ? নিশিথি, পাখি, ভয় পাচ্ছ? ভয় দেখার আনন্দই আলাদা। এ যেন এক পৈশাচিক শান্তি। বলেই ভয়ঙ্কর ভাবে হাসলো লোকটি। নিশি শুকনো ঢোক গিল। তার ভয় করছে, হাত কাঁপছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। এই বিপদ থেকে নিজেই বাঁচতে হবে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ভয় দেখিয়ে আপনার কি লাভ? লোকটি আবারও হাসলো, কুৎসিত সেই হাসি। নিজের সাথের লোকগুলোকে বলল, বাইরে যা, আমার নিশি পাখির সাথে একান্তে জ্যোৎস্না বিলাস করব। তোরা দূরে যা, দাঁড়া ওখানে, আশেপাশে থাকবি না। কথাটা শুনেই ঘাম ছাড়লো নিশির শরীর, কিন্তু ইতোমধ্যে তার ব্লেডটা বের করা শেষ। নরম আঙ্গুলগুলো ব্লেডের ধারে চিরে গেছে, কিন্তু ঠোঁট কামড়ে সইল নিশি। সঙ্গীরা চলে গেলে লোকটি এগিয়ে এলো, বাঁ হাত দিয়ে স্পর্শ করলো নিশির মুখ। বিশ্রী স্পর্শে চোখ মুখ খিসে এলো নিশির। নিশির মুখভাব দেখে বলো, আসলেই তুমি সুন্দর, রাগলে আরো সুন্দর লাগে। শুধু অহংকার অনেক, আজ এই অহংকার তো তোমার পতনের মূল। হঠাৎ নিশির মাথায় মাহাদির নামটি ভেসে উঠল, কারণ একবার সেই বলেছিল, তুমি অতীব সুন্দর নিশি, রাগলে আরো সুন্দর লাগে তোমাকে। অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায়, মাহাদি। এবার লোকটি তার মুখোশটি খোলে। হ্যাঁ, সে মাহাদি। ঠোঁটে সেই লোলুপ বিশ্রী হাসি এঁকে বলে, এই তো আমার নিশি পাখি, আমাকে চিনে ফেলেছে। দেখো না, তোমার স্পর্ধার কারণেই তোমাকে এখানে তুলে আনা। এত সাহস কেন দেখাতে গেলে? আমি না সত্যি চেয়েছিলাম তোমাকে বিয়ে করে তারপর নিজের করব, কিন্তু আমার ভালো রূপটা তো তোমার অপছন্দ। এর থেকে আমি খারাপই ভালো। মাহাদির কথা শেষ হবার পূর্বেই নিশি ব্লেড দিয়ে আক্রমণ করে বসলো উপর। নিশির হাত থেকে চিকন ব্লেডের আঘাতে বিধ্বস্ত। এত সময় ধরে এই ব্লেডটি দিয়েই হাতের বাঁধন কাটে সে। সময় লাগলেও দড়ি কাটতে সক্ষম হয়েছিল সে। অপরদিকে মাহাদি গলার থেকে ফিনকি দিয়ে গলগল করে রক্ত ঝরছে। আচমকা আক্রমণে ধাতস্থ হতে সময় লাগে তার, তবে ব্লেড ছোট হবার জন্য বেশি জোরালো ক্ষত হয়নি। মাহাদির মাথায় যেন আগুন জ্বলে উঠল। এক হাত দিয়ে নিশির হাত চেপে ধরে সে, ফলে ব্লেডটি পড়ে যায় হাত থেকে। ব্যথায় কোকিয়ে ওঠে নিশি। নিশির গরম গাল শক্ত করে চেপে ধরে মাহাদি, হিনহিনিয়ে বলে, তুই আসলেই আমার ভালোবাসার যোগ্য নস। তোর খুব ডানা গজিয়েছে, আজ সব ডানা আমি কাটবো। বলেই সজোরে চড় বসিয়ে দেয় নিশির গালে। শক্ত হাতের প্রহরে ঠোঁট ফেটে রক্ত ঝরতে লাগলো। নিশির তাল সামলাতে না পারায় মাটিতে লুটিয়ে পড়ল। তখন মাহাদি তীক্ষ্ণ কণ্ঠে বলল, 20 দাঁত ভাঙা, তাও ফোঁস করা ভুলিসনি? আজ তোর ফোঁস করা শিখিয়ে দিব। বলেই ঝাঁপিয়ে পড়ে নিশির ওপর। ধস্তাধস্তির এক মুহূর্তে একটি ইটের ভাঙা অংশ হাতে বাঁধে নিশির হাতে। নিজ সম্মান রক্ষার্থে তা দিয়েই ক্রমাগত প্রহর করে মাহাদির মাথায়। ব্যথায় কাতরাতে থাকে সে। আর সেই সুযোগে ছেঁড়া কাপড় সমেত খালি পায়ে দরজা খুলে ছোটে নিশি। মাথায় তীব্র আঘাতে আত্মচিৎকার করে ওঠে সে। সঙ্গীরা দূরে দাঁড়িয়ে থাকায় মাহাদির চিৎকার প্রথমে কানে আসে না তাদের, তবে চিৎকার মাত্রা বাড়লে তারা ছুটে আসে।
ঘরে আসতেই দেখে মাটিতে কাতরাচ্ছে মাহাদি, আর নিশি নেই। খুলনা গোপালগঞ্জ হাইওয়ের পাশে শতকের ওপর শতকের ধানি জমি, তারই মাঝেই একটি খড়ের ঘরে নিশিকে এনেছিল মাহাদি। তামাশার তীব্রতায় আইলটুকুও নজরে পড়ছে না যেন, তবুও ছুটছে নিশি, প্রাণ রক্ষার্থে ছুটছে সে। তার কাপড়ের রক্তের তাজা রক্ত ছিটে, হাতা গলার সাইডটুকু ছেঁড়া, পায়ে জুতা নেই, কাদার মাঝে ছুটছে সে। মাহাদির সাঙ্গপাঙ্গ এলো বলে। আর একটু গেলেই হাইওয়ে, হাইওয়েতে উঠলেই সাহায্যের আলো পাওয়া যাবে। তবে এর আগে ওদের হাতে পড়লে জানে মেরে দিবে তাকে। তাই প্রাণপণে ছুটে চলেছে সে। চোখ হয়ে উঠেছে ঝাপসা। কোনো মতে রাস্তায় উঠতেই খেয়াল করলো একটি গাড়ি প্রচন্ড বেগে ছুটে আসছে তার দিকে। ততক্ষণে মাহাদির লোকেদের কণ্ঠ শুনতে পায় নিশি। কিছু না ভেবেই ঝাঁপ দেয় গাড়িটির সামনে। সাথে সাথে গাড়ির মালিক ব্রেক কষে, কিন্তু ততক্ষণে পিচ ঢালা পথে লুটিয়ে পড়ে নিশি। মুহূর্ত কয়েক বাদে ভারী পুরুষালী কণ্ঠ কানে আসে তার। আপনি ঠিক আছেন? নিশি অস্পষ্ট কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা মেরে ফেলবে আমাকে। কথাটা বলেই মূর্ছা যায় সে। তার মনে হচ্ছে নিগাড় আধারে সে তলিয়ে যাচ্ছে। নিশির জ্ঞান ফিরল সকালে। কাঁচা সোনা রোদ তার মুখে আছড়ে পড়ছে। ধীরে ধীরে বহু কষ্টে চোখ খুলল সে। উজ্জ্বল তীব্র আলো চোখে পড়তেই আমার চোখ মুখ বোজে। হাত ভার লাগছে তার, ভীষণ ব্যথা। আবারও রয়ে শুয়ে চোখ মেলে। শুভ্র চাঁদ, শুভ্র বিছানা, হাতে স্যালাইনের ক্যানোলা। সে হাসপাতালে আছে। নিশি আশপাশটা দেখতেই একটা ভারী গলায় গম্ভীর কণ্ঠ কানে আসে। মরার জন্য আমার গাড়ি বেছে নিতে হলো আপনার? হাইওয়ে তো গাড়ির অভাব নেই। গাড়ির সামনে ঝাঁপ দিলে, আবার আমায় বাঁচান। বাঁচাতে চাইলে ঝাঁপ দিলেন কেন, হ্যাঁ? কণ্ঠটিকে অনুসরণ করে সেই দিকে তাকায় নিশি। একটি প্লাস্টিকের চেয়ারে একটি যুবক বসে আছে। লম্বাটে মুখ, চুলগুলো কপাল অবধি, খোঁচা খোঁচা দাড়ি, গাঢ় নয়ন জোড়া, ঠোঁটে হাসি নেই। কঠিন তার মুখভঙ্গি। পরনে সাদা শার্ট, আধ খোলা টাইটা ঝুলছে। চোখ জোড়া ক্লান্তিতে বুঝে আসছে যেন। ইনি কি তবে তাকে বাঁচিয়েছে? তবু ভরসা করতে অনিচ্ছুক নিশি। যতই হোক, গত রাতে যা হয়েছে, সেই কুৎসিত ঘটনার পর সকল পুরুষই যেন বিভীষিকা। নিশিকে চুপ করে থাকতে দেখে হয়তো ভালো লাগেনি যুবকের। সে উঠে পকেটে হাত গুজে বলল, পুলিশের কাছেও কি মুখে কুলুপ এঁটে থাকবেন? তাতে কি লস আপনার কিন্তু। আপনি পুলিশ? এবার মুখ খুলল নিশি। যুবক এবার একটু হাসলো, তারপর বলল, না, তবে পুলিশের ভাইরা ভাই। যাকগে, আশা করছি আপনি পুলিশের কাছে যাবেন। যা অবস্থা ছিল তাতে আপনার ক্ষতি না হলেও চেষ্টা তো করা হয়েছে। তবে আপনি কি চেনেন তাদের? জি। তাহলে তো আরো ভালো। আপনি নির্ভয়ে পুলিশের সাথে কথা বলবেন। আসছি। যুবক নিশিকে আর কিছু বলার সুযোগ দিল না। ঘুরে কেবিন থেকে বের হয়েবার জন্য পা বাড়ালো। তখনই নিশি বলে উঠল, শুনুন। কিছু বলবেন? আপনার কাছে ফোন হবে, বাসায় জানাবো। ওরা আমার ফোন রাস্তায় ফেলে দিয়েছে। যুবক কিছু সময় ভেবে ফোনটি বাড়িয়ে দিল। নিশি নিহিতাকে ফোন দিল, কিন্তু ফোনটি ধরলো না কেউ। নিশি রয়ে শুয়ে বলল, আমাকে আরেকটু সাহায্য করতে পারবেন? কি? নিশি ঠোঁট কামড়ালো। অজানা ব্যক্তির নিকট টাকা চাওয়াটাও ছোটলোকি ছাড়া আর কিছুই নয়। কিন্তু সে নিরুপায়। নিশি বাড়ি ফিরল 1টা নাগাদ। রাহেলা বেগম তাকে দেখতেই নানা প্রশ্ন ছুড়লেন। সে কোনো উত্তর না দিয়ে সোফায় বসলো। হাতে শুভ্র ব্যান্ডেজ, ঠোঁটের ক্ষত যেন রাহেলা বেগমের চোখে পড়লেনি, কিন্তু তা পাত্তা দিচ্ছে না। জামশেদ সাহেবও বাড়িতে। কাল রাতে কম খোঁজেনি তাকে। না পেয়ে থানায় গিয়েছেন। তারা বলেছে 24 ঘন্টা না হলে রিপোর্ট লিখবেন না। তাই সারা রাত নির্ঘুম কেটেছে তাদের। যতই হোক, মেয়ে রাতে ফেরেনি। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। নিহিতা ছুটে এসে দরজা খোলে। দরজার বাহিরে পুলিশকে দেখতেই চমকে ওঠে নিহিতা। বিস্মিত কণ্ঠে বলে, কাকে চাই? নিশি হক আছেন? আমরা তার খোঁজে এসেছি।
পুলিশটির কথায় আরো খানিকটা ঘাবড়ে গেল নিহিতা। নিশি গত রাতে বাড়িতে ফেরেনি, বাসায় এসেছে ক্ষত বিক্ষত অবস্থায়। প্রশ্ন করলেও খুব একটা উত্তর দিচ্ছে না। আবার সকাল হতে না হতেই পুলিশের আগমন। সবকিছুই যেন ধোঁয়াশা। নিহিতা কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলো, কেন? নিশি আপুকে খুঁজছেন কেন? এরই মাঝে রাহেলা বেগম দরজায় আসছেন। পুলিশকে দেখেও তিনি স্তম্ভিত হয়ে গেলেন। যতই হোক, মধ্যবিত্ত পরিবারে পুলিশের ব্যাপারটা বেশ আতঙ্ক সৃষ্টি করে। পুলিশটি স্মিত কণ্ঠে বলল, দেখুন, আমি সদর থানা থেকে এসেছি, আমাজ সাব ইন্সপেক্টর মুহিব। যদি নিশি হক বাড়িতে থাকে তবে তাকে ডেকে দিন, ওনার নামে ওয়ারেন্ট বের হয়েছে। কিসের ওয়ারেন্ট? অ্যাটেম্প টু মার্ডারের ওয়ারেন্ট। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তিনি জোরে হাঁক দিলেন জামশেদ সাহেবকে। তিনি ভেতর থেকে ছুটে এলেন। নিশিও এলো তার পিছু পিছু। মুহিব যেন একটু বিরক্তই হলো। সে বারবার হাতের ঘড়ি দেখতে লাগলো। নিশি বিস্মিত কণ্ঠে বলল, চাচি, কি হয়েছে? এভাবে ডাকছেন কেন? রাহেলা বেগম কিছু বলার পূর্বেই মুহিব বেশ গম্ভীর কণ্ঠে বলল, আপনি নিশি হক? জি, আমি নিশি হক। আমাদের সাথে একটু থানায় যেতে হবে আপনাকে। কেন? মাহাদি শেখকে হত্যার চেষ্টায় আপনার বিরুদ্ধে মামলা করেছেন সোলাইমান শেখ। কথাটা শুনতেই স্তব্ধ হয়ে গেল নিশি। তার মস্তিষ্ক যেন মুহূর্তেই অকেজো হয়ে গেল। সে মানুষটি তার ইজ্জত ভ্রষ্ট করার প্রচেষ্টা করেছিল। তাকে হত্যার মামলা হয়েছে। তার বিরুদ্ধে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। গলা ক্রমশ শুকিয়ে আসছে তার। এর মাঝেই রাহেলার তীক্ষ্ণ কণ্ঠ কানে এলো নিশির। তার বাহু ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, নিশি, সত্যি করে বলো, কাল রাতে কোথায় ছিলে? নিশি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ভেতরের শূন্য অনুভূতি তাকে বিধ্বস্ত করে দিয়েছে। গত রাতের বর্বরতার পর আজ নতুন বিপদের মুখোমুখি নিশি। সব মিলিয়ে যেন বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে সাহসী মনটা। সন্তর্পণে একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করলো সে। তারপর শান্ত কণ্ঠে বলল, আত্মরক্ষা যদি দোষ হয় তবে আমি দোষী। হ্যাঁ, আমি তাকে আক্রমণ করেছি, কিন্তু সেটা কেবল নিজের সম্মান বাঁচাতে। মুহিব ভুরু কুঞ্চিত করে তির্যক নজরে তাকালো নিশির দিকে। আপাদমস্তক একবার দেখে নিল সে। নিশির ঠোঁটে কাটা, গলায় আঁচড়, হাতের ব্যান্ডেজ, যেন অনেক কিছুই ইশারা করলো। তারপর শান্ত কণ্ঠে বলল, তবুও আইনের হাতে আমরা বাঁধা, আপনাকে আমাদের সাথে যেতে হবে। নিহিতা নিশির হাত শক্ত করে ধরলো, কিন্তু নিশিকে ধরে রাখতে পারলো না। তাকে যেতে হলো মুহিবদের সাথে। জামশেদ সাহেব ফোন খুঁজতে উদ্যত হলে রাহেলা বেগম বাঁধ সাধলেন। হিন হিন স্বরে বলেন, খবরদার, তুমি এর মধ্যে জড়াবা না। একটাবার ভাবছো আমাদের একটা মেয়ে আছে? নিশিও তো এই বাড়ির মেয়ে। রাতের বেলা কি না কি করেছে, তুমি এর মধ্যে থাকবা না, ব্যাস। রাহেলা বেগমের সাথে তর্ক যুদ্ধে পরাজিত হলেন জামশেদ সাহেব। নিজেদের সম্মান রক্ষার্থে তিনি দমে গেলেন। একটা বদ্ধ ঘরে মুখোমুখি বসা নিশি এবং সদর থানার ওসি দীপঙ্কর হালদার। আলোর আছে, তবে প্রাকৃতিক নয়। একটি 220 ভোল্টের বাল্ব জ্বলছে ঠিক নিশির মাথার উপরে। ঘরে কোনো জানালা নেই। টেবিলের উপরে রাখা একটা অর্ধ খাওয়া চায়ের কাপ আর বিক্ষিপ্ত হয়ে আছে সিগারেটের ছাই। দীপঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিশির দিকে। নিশির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দীপঙ্করের চোখের দিকে। মহিবও বসে আছে পাশে। আজ সকালে থানায় এসে নিশির বিরুদ্ধে অভিযোগ আনেন সোলাইমান শেখ। তার ভাষ্য মতে নিশি মেয়েটির নিজের স্বার্থ সিদ্ধির জন্য মাহাদির সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। মাহাদিও প্রেমে অন্ধ হয়ে নিশিকে মাথায় করে রেখেছে, কিন্তু নিশির গত রাতে তার ছেলেকে মারার চেষ্টা করে। মাথায় ভারী চোট পায় মাহাদি। এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি সে। একটুকুর জন্য ছেলের প্রাণ বেঁচে গেছে। সোলাইমান শেখের টাকা এবং ক্ষমতার জন্য সকলেই নাস্তানাবুদ। ফলে এই অভিযোগটি দীপঙ্কর গ্রহণ করতে বাধ্য হয়। তার ফলাফল আজ নিশিকে থানায় নিয়ে আসা হয়েছে। বদ্ধ কক্ষের নীরবতা ভাঙল মুহিব। ধীর কণ্ঠে বলল, আপনার ভাষ্য মতে মাহাদি আপনার সাথে অসভ্যতা করেছে, রেপ করার ট্রাই করেছে।
আপনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না? জি, আমি তাকে ঘৃণা করি, ফলে সম্পর্ক হবার তো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি বলছেন আপনাকে কিডন্যাপ করেছিল আর হাইওয়ের ওখানে নিয়ে যায়। কিভাবে গিয়েছেন জানেন? জি না, আমি অজ্ঞান ছিলাম। এবার দীপঙ্কর কিছুটা বিরক্ত স্বরে বলল, দেখুন, বানিয়ে কথাগুলো বলা ছাড়ুন। আপনি কাল প্রতিদিনের মতো মাহাদি শেখের সাথে তার বাগান বাড়িতে যান। সেখানেই আপনাদের কথা কাটাকাটি হলো আর আপনি তাকে প্রহর করেন। এটাই সত্যি কি ভুল বলছি? মোটেও না, ওনারা মিথ্যা কথা বলছেন। আপনাদের মতো মেয়েদের ভালো করেই চেনা আছে আমার। টাকা ছড়ালেই সব করতে পারে। আদতে কজনের সাথে সময় কাটিয়েছেন কে জানে। মাহাদির টাকা ক্ষমতার লোভে হয়তো সামলাতে পারেননি, তবে মারার চেষ্টাও করলেন। আচ্ছা, মাহাদির প্রতিপক্ষ ঈশানের সাথে তো আপনার বেশ খাতির। তার কাছ থেকেই টাকা খাননি তো আবার? নিশি ভুরু কুঞ্চিত হলো, চোখে ক্রোধের ছাপ। দীপঙ্করের বিশ্রী হাসি গায়ে কাটার মতো বিচ্ছে। কান যেন সহ্য করতে পারছে না এমন বিশ্রী কথাগুলো। খানিকটা রাগান্বিত কণ্ঠে নিশি বলল, ঈশান ভাইয়ের সাথে আমার খাতির আছে, এটা বের করতে পারলেন, কিন্তু এটা জানলেন না যে মাহাদি নামক মানুষটাকে আমি অত্যন্ত অপছন্দ করি। তার সাথে আদৌ আমার সম্পর্কটা কেমন সেটা খোঁজ নিতে পারলেন না? অদ্ভুত। দীপঙ্করের হাসি এবার দমল। সে কিছুই খোঁজ নেয়নি। যা তাকে বলা হয়েছে সে সেটাই পাথরের গায়ে খোদাই করে মেনে নিয়েছে। এবার মহিব শান্ত কণ্ঠে বলল, আপনাকে কাল মেডিকেল টেস্ট করানো হবে। আদৌ আপনার সাথে খারাপ কিছু করার চেষ্টা হয়েছে কিনা সেটার রিপোর্ট লাগবে। কি পরিচিত কোনো উকিল রয়েছে আপনার? থাকলে যোগাযোগ করতে পারেন। নিশি কোনো কথা বলল না, শুধু চেয়ে রইল টেবিলের উপরে পড়ে থাকা চায়ের দিকে। ভেবেছিল চাচা চাচি অন্তত থানায় আসবেন, কিন্তু তারা কেউই এলো না। আপন বলতে আর কেউ নেই তার। তবুও বেহায়ার মতো বাসায় ফোন লাগালো সে। ফোনটি বাজলো, তবুও কেউ ধরলো না। নিশির মাঝে মাঝে বিধাতার প্রতি বেশ অভিমান হয়। কেন তার বাবাকে এতটা দ্রুত কেড়ে নিলেন তিনি? সে থাকলে হয়তো এভাবে অপদস্থ হতে হতো না। নিশি বাধ্য হয়ে প্রত্যুষীকে ফোন করলো। মেয়েটি তার ছোটকালের বান্ধবী। প্রত্যুষী ফোন ধরলে তাকে সবকিছু খুলে বলে নিশি, কিন্তু প্রত্যুত্তরে প্রত্যুষী কাঁপা কাঁপা স্বরে বলে, তুই কোনো মাহাদিকে কেন মারতে গেলি বলতো? বলেছিলাম না বেশি সাহস ভালো না। নিশি উত্তর দিল না, শুধু একটি দীর্ঘশ্বাস গোপন করলো। ভেতরটা হাহাকার করছে, প্রচন্ড ক্লান্ত সে। গত রাতের নিষ্ঠুরতার পর আজকের এই কটূক্তির বাণ এবং মিথ্যা অভিযোগ যেন নিতে পারছে না সে। বারবার মন আকাশে কালো মেঘ জমেছে। কিন্তু বাবা বলতেন, দুর্বলরা যখন হেরে যায় তখন তারা কাঁদে। তুই দুর্বল নোস, তাই কাঁদবি না। আজ বাবার কথাটা মিথ্যা করে দিল নিশি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা অশ্রু। যখন সব দরজা বন্ধ দেখলো তখন মনে পড়ল আগন্তুকের কথা। গত রাতে আগন্তুকের ন্যায় তাকে সহায়তা করেছিল সে। সে নিজেকে পরিচয় দিয়েছিল পুলিশের ভাইরা ভাই বলে। নিশি নিজের ওড়নার গিটে রেখেছিল লোকটির কার্ড। যাবার সময় হয়তো এই কার্ডটি সৌজন্য স্বরূপ দিয়েছিল লোকটি। আবার তার থেকে ধার করা টাকাটা আদায় করার কথাটা ভেবে হয়তো দিয়েছিল। যতই হোক, হাসপাতালের বিল তো আর কম আসেনি। কার্ডটি বের করে একবার চোখ বুলালো নিশি। অ্যাডভোকেট মাহাতাব হোসেন প্রণয় নামটির নিচে একটা নাম্বার লেখা। লোকটি একজন হাইকোর্টের ক্রিমিনাল লয়ার। সেই কারণেই বলেছিল পুলিশের ভাইরা ভাই। একরাশ সংকোচ নিয়ে ফোন লাগালো তাকে নিশি। সে না ধরার সম্ভাবনাই বেশি, কিন্তু ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরেও বাঁচতে চায়। নিশির অবস্থাটিও হয়েছে তেমন। অপরিচিত একটু মানুষের কাছে সাহায্যের আবেদন করবে সে। কি অদ্ভুত নিশির হকের জীবন। ফোনটি বাজছে, ভীষণ শব্দ করে ঘর কাঁপিয়ে বাজছে। চারবারের বেলায় অবশেষে প্রণয় ফোনটি ধরল। অপরিচিত নাম্বারের জন্য বেশ বিস্মিত হলো সে। সাধারণত কেসের ব্যাপারে তার অ্যাসিস্ট্যান্টদের সাথেই মানুষ যোগাযোগ করে থাকে। তবু কিছু একটা ভেবে সে ফোনটা ধরলো। ভারী কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি। আমি কে? যাকে কাল রাতে আপনি সাহায্য করেছিলেন।
অপর পাশের মেয়েটির কণ্ঠ শুনতেই ভুরু কুঞ্চিত হয় প্রণয়ের। যখন জানতে পারে মেয়েটি গত রাতে, তখন যেন আরো বেশি অবাক হয় সে। অপরিচিত মেয়েটির আচরণ প্রতি মুহূর্তে বেশ অবাক করছে প্রণয়কে। প্রথমে গাড়ির সামনে ঝাঁপ দেওয়া, তারপর তার কাছ থেকে মেডিকেল ফি এবং বাসায় যাবার টাকা ধার চাওয়া, প্রতিবারই বেশ অবাক হচ্ছে প্রণয়। কিন্তু কৌতূহল দমিয়ে বলল, জি বলুন। আপনি তো উকিল, আমার একটা কেস লড়তে পারবেন? কিসের কেস? অ্যাটেম্প টু মার্ডার কেস। কথাটা শুনতেই স্তব্ধ হয়ে গেল প্রণয়। মেয়েটি কি বলছে? সত্যি কি কাউকে খুন করার চেষ্টা করেছে? মুখোমুখি বসে আছে নিশি এবং প্রণয়। প্রণয়ের মুখে কোনো শব্দ নেই। সে ভুরু কুঞ্চিত করে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি তার হাত দুটো ঘষছে। অচেনা মানুষটি যে আসবে, এটাই অকল্পনীয় ছিল তার জন্য। ঘর জুড়ে নীরবতা। সেই নীরবতায় ছেদ ঘটিয়ে গম্ভীর কণ্ঠে প্রণয় বলল, আপনার ওপর তলায় মলম মশলার সমস্যা আছে বুঝছেন। প্রথমে আমার গাড়ির সামনে ঝাঁপ দিলেন, তারপর আমার কাছে মেডিকেল ফি আর বাড়ি যাবার টাকা ধার চাইলেন। এখন শুনছি কাল রাতে কারোর মাথা ফাটিয়ে দিয়েছেন। সেই কেস আমাকে লড়ার অনুরোধ করছেন। একজন অচেনা মানুষের কাছ থেকে অতিরিক্ত সাহায্য চাওয়া হয়ে যাচ্ছে না? আমার মাথা অকেজো হলে আপনারটা যে বেশ ভালো সেটা বুঝতে পারছি না। কারণ এই অচেনা মানুষের ফোনেই না হয় ঘুম ছেড়ে এখানে চলে এসেছেন আপনি। তাহলে মলম মশলার ঘাটতি আপনার ওপর তলায়ও আছে বলতে হবে। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশির দিকে, তারপর গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। হাত জোড়া টেবিলের উপরে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভেবে দেখুন, আপনি কি সত্যি কেসটা লড়তে চান? ওরা কিন্তু অনেক পাওয়ারফুল। আপনার সত্যতা প্রমাণের আগেই আপনার গায়ে কাদা ছুড়ে দিবে। তখন ভয় পাবেন না তো? প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশির দিকে, তারপর গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ছাড়লো। নিশি কিছু সময় চুপ করে রইল, শুধু টেবিলের উপরে নজর স্থির রেখে বসে রইল সে। মুখ থেকে শব্দটি বের করলো না। প্রণয় ভাবল মেয়েটি ভয় বোধহয় পেয়ে গেছে। ভয় পাওয়াটি খুব স্বাভাবিক ব্যাপার। ভয় প্রবৃত্তি মানুষের চিরন্তরে সর্বদাই সুপ্ত থাকে। মানুষের মন কখনোই তার অস্তিত্বকে মানতে চায় না। সে সর্বদাই এই ভয়টিকে অগ্রাহ্য করার প্রচেষ্টায় থাকে। কিন্তু ঘটনার চক্রে সেই ভয়টি তার লুকায়িত প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে গ্রাস করে মস্তিষ্ক এবং হৃদয়। আর সমাজে বসবাস করতে হলে মানুষ যেটা সর্বাধিক ভয় পায় সেটা হলো সম্মানহানি এবং প্রাণহানি। নিশির ক্ষেত্রে উভয়ই ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সম্মানহানি। সমাজের মানুষ কেউ যাচাই করতে যাবে না মেয়েটির সাথে কি ঘটেছে। তারা চোখ বুজে বলে দিবে সে সমাজের কলঙ্ক। নীরবতা গাঢ় হতে দেখে প্রণয় চেয়ারে গা এলিয়ে দিল। নির্লিপ্ত কণ্ঠে বলল, সাহস কি জানালা দিয়ে পালালো? অস্বাভাবিক নয়, তবে আপনার যা অবস্থা তাতে জলে কুমির ডাঙায় বাঘ, পালানোর উপায় নেই। আমি ভয় পাচ্ছি সেটা আপনাকে কে বলল? আমার ভয় হচ্ছে না, শুধু বিশ্বাস করতে পারছি না আপনি সত্যি আমাকে সাহায্য করবেন। আমার আপন চাচা চাচি আমাকে প্রত্যাখ্যান করেছেন, সেখানে আপনি একজন আগন্তুক ব্যতীত আর কিছুই নন। নিশি স্বাভাবিক কণ্ঠে কথাটা বলল, তার চোখে সূক্ষ্ম সন্দেহের রেখা, মুখশ্রী কঠিন। প্রণয়ের ঠোঁটে বাঁকা হাসির উদয় হলো। ওকালতির জীবনে মানসিকভাবে দৃঢ় মানুষ খুব কম চোখে পড়েছে তার। সাধারণত বিপদে পড়লে মানুষ বিচলিত হয়ে পড়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে দিশেহীনের মতো ছোটে। কিন্তু নিশির ক্ষেত্রে এমনটি নয়। তার চোখে মুখে হাহাকার আছে, তবে নিজেকে ভীষণ কঠিনভাবে শান্ত রেখেছে সে। এমন সাধারণ দুই ধরনের লোকেরা করে। প্রথম পক্ষ যারা সামনের মানুষকে চমকে দিতে চায়, দেখাতে চায় আমার মস্তিষ্ক বেশ জোরালো। দ্বিতীয় পক্ষ যারা সত্যি এমন কঠিন মানসিকতার অধিকারী হয়। নিশি ঠিক কোন ধাঁচের অনুমান করতে পারছে না প্রণয়। তবে মেয়েটির একটা বিষয় তাকে বেশ টানছে, তা হলো তার দীপ্তিমান নয়ন। চোখগুলো যেন আত্মবিশ্বাসের জোয়ারে জ্বলজ্বল করছে। তার দৃষ্টির তেজই বিচিত্র। প্রণয় বুকে হাত বেঁধে বলল, আপনাকে দেখে না
একটা চরিত্রের কথা মনে পড়ে গেল। নিশি ভুরু কুচকে তাকালো, মুখে কিছুই বলল না। প্রণয় হাসির প্রসার ঘটিয়ে বলল, আপনাকে দেখে না একটা চরিত্রের কথা মনে পড়ে গেল। নিশি ভুরু কুচকে তাকালো, মুখে কিছুই বলল না। প্রণয় হাসির প্রসার ঘটিয়ে বলল, নিশিথিনী পড়েছেন? বেশ চমৎকার একটি বই। এখানে একটি নীলু নামের চরিত্র আছে। মেয়েটির ধারণা ছিল তার মাঝে দেবীর ভর। বেশ আত্মবিশ্বাসী ছিল সে। আপনারও কি তাই ধারণা? বাবা বলতেন প্রতিটি নারীর মাঝেই একটি অনন্য ক্ষমতা আছে, কারণ একমাত্র নারীর থেকে জীবনের সঞ্চার হয়। যদি বাবার কথা সত্যি হয়, তবে হয়তো আমাদের মাঝেও দৈবিকতা আছে। বেশ শান্ত কণ্ঠে কথাটি বলল নিশি, তবে তার বাক্যটি ছিল বিষাদে ভরা। মলিনতার ছাপ অনুভব হলো প্রণয়ের। প্রণয় কিছু বলল না, সে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, আসছি। আশা করছি আমাদের আবার দেখা হবে নিশিথিনী। নিশিথিনী নামটি শুনেই বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল নিশি। মন আকাশে আবার মেঘ মেদুর জমেছে। এখনই বিদ্রোহ করবে তারা, ঝাঁপিয়ে নামবে শীতল বৃষ্টি, সেই বর্ষণে তলিয়ে যাবে আহাকারেরা। আগন্তুক চলে যাচ্ছে, নিশি এখনো তাকিয়ে রয়েছে তার যাবার পানে। আগন্তুক কি সত্যি তাকে বাঁচাবে? কে জানে। মেয়েদের ছেলে রাখা হয়েছে নিশিকে। নিশির সাথে সাথে এখনো আরো 3জন নারী রয়েছে। একজন খুনের দায়ে এসেছে, একজন ফ্রড কেসে, তো আরেকজন চুরি। নিশি হাত পা গুটিয়ে এক কোনায় বসে রয়েছে। মুক্তি প্রতীক্ষা করছে সে, কিন্তু মুক্তি যে সহজে মিলল না। এরই মাঝে একজন নারী তার গা ঘেঁষে বসলো, পান চাবাতে চাবাতে বলল, কিরে, কেন এসেছিস এখানে? কি করেছিস? নিশি উত্তর দিল না। বেশ বাজে গন্ধ মহিলাটার মুখে। একে তো গত রাতে খাওয়া হয়নি, ফলে গা গুলিয়ে আসছে তার। নিশি উত্তর দিল না। হাঁটুতে হাত রেখে মাথা এলিয়ে বসলো সে। ঘুম আসছে খুব, ক্লান্ত চোখ জোড়া বিশ্রাম চায়। গত রাতে বেশ জোরের সম্মুখীন হয়েছে সে, ফলে রাতটি নির্ঘুম কেটেছে। উপায়ন্ত এখানে মাটির শীতলতায় ঘুমও তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। নিশির এমন কাজে বেশ চটে উঠলেন মহিলা। তাকে সজোরে ধাক্কা দিয়ে বলল, কানে কালা নাকি, শুনিস না? নিশি ঘুম ঘুম চোখে তাকালো, তারপর নির্লিপ্ত স্বরে বলল, আপনার মুখে বেশ গন্ধ চাচি, কথা বলতে ইচ্ছে হচ্ছে না। কথাটায় মহিলার রাগ বাড়ল, বই কমল না। সে তীব্র স্বরে বলল, হাঁটুর সমান মাইয়া, তোর সাহস দেখে আমি অবাক। আমার মুখে মুখে কথা কস? জানোস আমি কে? আমি না জানলেও চলবে, আপনি তো জানেন আপনি কে। আশা করি এতেই হবে। বলেই চোখ বুজল নিশি। মহিলাটি রাগে গজগজ করছেন, কিন্তু পাহারায় থাকা কনস্টেবল ভয়ে কিছুই বলতে পারল না। এরই মাঝেই আরেকজন কনস্টেবল এলো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, নিশি হক, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। নিশি চোখ খুলল, মস্তিষ্কে কথাটা ধারণ করতে সময় লাগলো। তার সাথে দেখা করতে কে এসেছে? চাচা, নিহিতা, নাকি প্রত্যুষী? দ্বিধাময় মনটাকে সাথে নিয়ে সাক্ষাৎ করতে গেল সে। তাকে দেখেই নিহিতা ছুটে এলো। মেয়েটির চোখ মুখ বসে গেছে। নিশিকে জড়িয়ে ধরলো। নিশি আপু, কেমন আছো তুমি? নিশি ম্লান হাসি হাসলো, তারপর বলল, তুই কি ক্রসিং ব্লাঙ্ক করে এসেছিস? বুঝলে কি করে? গতকাল তো ফোন ধরিসনি কেউ, তাই ভাবলাম চাচি বুঝি 144 ধারা জারি করেছেন। ক্ষমা করে দাও নিশি আপু, বোন হয়েও তোমাকে সাহায্য করতে পারছি না। নিশি তপ্ত নিঃশ্বাস ফেলল, মলিন কণ্ঠে বলল, ভবিষ্যৎ দেখার উপায় থাকলে ভালো হতো। নিজের নোংরা বিশ্রী আগাম বিষাদের খবরটা চট করেই জেনে নিতাম। নিশির কণ্ঠ ঈষৎ কাঁপল। নিহিতা ব্যস্ত গলায় বলল, এখন ছাড়াবার কি কোনো উপায় নেই? একটা ব্যবস্থা হচ্ছে। হচ্ছে বললে ভুল হবে, হতেও পারে, নাও পারে। রবিবার আমাকে কোর্টে তোলা হবে। তুই চাচা চাচিকে জানাস, বেলটা না হলে বোধ করি এখানেই থাকতে হবে। নিহিতা মাথা নামিয়ে নিল। নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। প্রিয় বোনকে এতটা অসহায় দেখতে মোটেও ভালো লাগছে না তার। নিশিকে জড়িয়ে বিক্ষিপ্ত বিষাদগুলো অশ্রুরূপে বর্ষণ করলো নিহিতা। নিশি তার মাথায় আদরের সহিত হাত বুলিয়ে বলতে থাকলো, কাঁদিস না, আমার কিচ্ছু হবে না।
ডুবন্ত সূর্য পশ্চিমে ঘোড়া জমিয়েছে, ব্যস্ত দিনের অবসান ঘটাবে সে। নীলাম্বরের পশ্চিম কোণে তাই রক্তিম আভা দেখা যাচ্ছে। শ্রাবণের মেঘের সাথে মিলে এক অনন্য রূপের সৃষ্টি হচ্ছে। দক্ষিণের কালো মেঘ, পশ্চিমে রঙিন প্রতিচ্ছবি। মাগরিবের আজান শোনা যাচ্ছে। মাসে ঘেরা পুরান দেওয়ালের গলিটিও শান্ত। পুরানো এই গলির মাথায় এসেছে প্রণয়। নিশি এই গলির কথাটাই বলেছিল। প্রমাণের খোঁজে এসেছে এখানে। একটা প্রমাণ না পেলে কাল মেয়েটির বেল হবে না। আজ অব্দি হেরে যাওয়া তার ডিকশনারিতে যুক্ত হয়নি, তাই একবারও হারবে না সে। প্রণয় তীক্ষ্ণ নজরে আশপাশটা দেখল। গলির একটু ভেতরে একটা মুরব্বির দেখা গেল। দোকানের শাটার দিচ্ছেন, হয়তো সে নামাজে যাবেন। গলিতে এই একটি মুদির দোকানই নজরে পড়ল। প্রণয় ছুটে গেল সেই মুরব্বির কাছে। আকুল কণ্ঠে বলল, চাচা, দোকান বন্ধ করে দিচ্ছেন? একটু চাল নিতাম যে। মুরব্বি হাসি মুখে বলল, আপনি দাঁড়ান, আমি আমার ভাগ্নেকে বলছি। বলেই শাটার খুলল সে। ভেতরে একটু যুবককে দেখা গেল ঘুমাতে। মুরব্বি লাথি মারতেই ধড়পড়িয়ে উঠল সে। মুরব্বি রাগী স্বরে বলল, ওনার যা লাগে দাও, আমি গেলাম নামাজে। বলেই মুরব্বি প্রণয়ের দিকে তাকিয়ে হাসলো, তারপর প্রস্থান করলো। যুবক আড়মোড়া ভেঙে বিরক্ত কণ্ঠে বলল, কি চাই? প্রণয় একটু হেসে বলল, 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, হলুদ, মরিচ, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি। খিচুড়ি রান্না করব। তো আমি কি করব? রানবেন আপনি, খাইবেন আপনি, আমারে কচ্ছেন কেন? দাঁড়ান দিতাছি। বলেই ছেলেটি নিজ কাজে গেল। প্রণয় দোকানটিকে একটু দেখতে লাগলো। দোকানের বাহিরে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, ভেতরেও রয়েছে। দোকানটি ঘটনাটি ঘটেছে 3 দিন, যদিও দোকানের সামনে হয়, তবে ফুটেজ পাওয়া যেতে পারে। প্রণয় গদগদ কণ্ঠে বলল, ভাই, আপনাদের দোকানে সিসিটিভিও লাগিয়েছেন? তা চলে তো নাকি? চলবে না কেন? মুখ দেখাতে তো আর লাগানো হয়নি। কাট কাট কণ্ঠে কথাটা বলল যুবক। প্রণয় বুঝল ছেলেটির সদ্য ঘুম ভাঙায় সে বিরক্ত। প্রণয় কিছু সময় সূক্ষ্ম দৃষ্টিতে ছেলেটিকে দেখল। একটা হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরা, গেঞ্জিতে ছিদ্র দেখা যাচ্ছে। শরীর বেশ চিকন। পর্যবেক্ষণ শেষে একটু হেসে সে বলল, মাল দেওয়া লাগবে না, আমি দাম দিয়ে দিচ্ছি। তবে সেই দামে অন্য কিছু দিতে পারবে। বিনিময়ে এই মালগুলো তোমার। প্রণয়ের কথা শুনে ছেলেটি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকটি কি পাগল? রাত 9টা অবশেষে বাড়ির কাছে পৌঁছালো প্রণয়। তার বাসাটা বেশ দূরে, সদর ছাড়িয়ে দৌলতপুর। রাস্তায় জ্যামও প্রচুর। নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে, তাই জ্যাম। ক্লান্ত শরীর নিয়ে গাড়িটি গ্যারেজে ঢোকালো সে। ঘরের দরজা খুলতে যাবে, তখনই অনুভব করলো সে একা নয়। পেছনে ঘোরার পূর্বেই সজোরে আঘাত খেলো মাথায়। কেউ রড দিয়ে প্রহর করছে, গলগল করে রক্ত বের হলো। দৃষ্টি হয়ে গেল ঝাপসা, ফলে মানুষটিকে দেখতে পেল না সে। কয়েক মুহূর্ত বাদে জ্ঞান হারালো